কমিশনকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন যে সাংবিধানিক অধিকার খর্ব করলে কোনো রেয়াত নয় এবং কোনো পদই স্থায়ী নয়, নাম না করে হুঁশিয়ারি। চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার, অল কোঅপারেশন উইল গেট। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল and to end our traditional constitutional right, citizenship right, property right, then please understand that nobody will be spared. People will reply one day. No chair is permanent for all. Only people are permanent. ভোটের আগেই ভোট বলে কমিশনকে নিশানা, একতরফাভাবে সিদ্ধান্ত বুলডোজ করার অভিযোগ, বিশ্ব দরবারে অত্যাচার তুলে ধরার হুঁশিয়ারি মমতার। এসআইআর নিয়ে ফের কমিশনকে তো মমতার তুগলকি আচরণ করা হচ্ছে বলে আক্রমণ। বিহারে যে নথি বৈধ, বাংলায় সেই নথি গ্রাহ্য নয় কেন, প্রশ্ন তৃণমূল নেত্রী। কদিন ধরে আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সো-কল টর্চার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না, তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন। তার নিজের ইচ্ছে মতো তিনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার বলে তিনি ভোটের আগে ভোটটা করিয়ে দেন কারো পক্ষে। হরিয়ানা নিয়ে অনেক কমপ্লেন ছিল, বিহারেও ছিল, মহারাষ্ট্রেও ছিল। সবকিছু সত্য তো চাপা থাকে না, একদিন না একদিন বেরোয় এবং বেরোবেও। আমার কথা হচ্ছে, বিহারে যে ডকুমেন্ট গুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? Why Bengal is targeted? Family register prepared by state or local authorities. Now, birth certificate corporation দেয়, পঞ্চায়েত দেয়। Permanent residence certificate issued by competent state authorities are allowed. তাহলে বেঙ্গলে কেন নয়? Forest rights certificate allowed বিহারে, এখানে কেন নয়? 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হওয়ার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইলিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। মানে পুরো থ্রেট কালচার চলছে। একতরফাভাবে সিদ্ধান্ত বুলডোজ করার অভিযোগ, বিশ্ব দরবারে অত্যাচার তুলে ধরার হুঁশিয়ারি মমতার। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি, ভদ্রতা করেছি, পার্লামেন্টে চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের আস্থাকে বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন। অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে, কি ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইলেকশন কমিশন ইজ ওয়ার্কিং। একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। এই আরও সাসপেন্ড নিয়ে কমিশনকে তো পাত্রপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শাস্তি, অফিসারদের পাশে থাকার বার্তা মমতার। ডিমোশন করলে প্রমোশন দেওয়ার দাবি। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে? তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে, এবং যাতে এক একটা এক এক রকম, টোটাল কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন এন্ড টোটালটাই ইলিগাল। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন থ্রু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের।
দুই ইআরও এবং দুই এইআরওর বিরুদ্ধে এফআইআর এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ভোটার লিস্টের নাম তোলায় গাফিলতির অভিযোগে 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। সোমরাজ আছে আমার সঙ্গে ফোনে, আরো বলতে পারবে সোমরাজ? দেখো, ভোটার লিস্টে অবৈধ ভোটার থাকার কারণে জাতীয় নির্বাচন কমিশন 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে বারুইপুর পূর্ব এবং ময়না, এই 2 বিধানসভার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। একাধিকবার সেই নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই নির্দেশ কার্যকর করেনি। তার জেরে রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা পর্যন্ত সেই সময়সীমা দেওয়া হয়েছিল কমিশনের তরফে, এবং সেই সময়সীমার মধ্যেই নবান্নের তরফে এফআইআর করা হলো এই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের তরফে সেই কমপ্লায়েন্স রিপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। সাত এইআরওর পর এবার 3 মাইক্রো অবজারভারকেও সাসপেন্ড করলো কমিশন। সোমরাজ, এক্ষেত্রে কমিশনের কি ব্যাখ্যা, কেন এই 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হলো? দেখো, যেটা অত্যন্ত গুরুতর অভিযোগ, এই 3 মাইক্রো অবজারভার যারা উত্তর 24 পরগনা জেলায় কাজ করছিলেন, এদের মধ্যে 2 জন ব্যাংক ম্যানেজার এবং 1 জন কাস্টম অফিসার, যাদের জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছিল মূলত এই এসআইআর এর কাজের জন্য। যেটা গুরুতর অভিযোগ যে এই 3 মাইক্রো অবজারভার তারা কাজ করেনি, অর্থাৎ শুনানি কেন্দ্রে আসেননি, তারা বাড়ি চলে গিয়েছিলেন। যখন তাদেরকে খোঁজা হয় তখন দেখা যায় যে তারা বাড়ি থেকে কাজ করছেন, তারা কোনোভাবে শুনানি কেন্দ্রে আসেননি। রোল অবজারভারের তরফে এই রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতেই এই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তারা কাজ না করে বাড়ি চলে গিয়েছিলেন, পরে এসে সাইন করেছেন এসআইআর এর কাগজে। এবং যেহেতু এই 3 মাইক্রো অবজারভারের কাজ নিয়ে সংশ্লিষ্ট জেলার রোল অবজারভার রিপোর্ট দিয়েছিলেন, 6-7 দিন আগেই সেই রিপোর্ট পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে। সেই পরিপ্রেক্ষিতেই এই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালি এই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেন। অর্থাৎ আপাতত তারা ব্যাংকে চাকরি করতে পারবেন না এবং কাস্টমসেও সংশ্লিষ্ট কাস্টম অফিসে তিনি চাকরি করতে পারবেন না। এনারা কিন্তু কেন্দ্রীয় সরকারি অফিসার এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফেই এই 3 মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হয়েছিল। তাদের কাজের গাফিলতি পাওয়া গেছে এসআইআর এ, এবং সেই কারণেই এই 3 সরকারি আধিকারিককে, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাদের নিয়োগ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং 6 মাসের মধ্যে বিভাগীয় তদন্ত করে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। আপাতত তারা চাকরি করতে পারবেন না, তারা সাসপেনশনে থাকবেন এবং তাদের বিরুদ্ধে এখন ডিসিপ্লিনারি প্রসিডিংও চলবে। ধন্যবাদ সোমরাজ। ভোটের বাংলায় 2 হাতিয়ার, কেন্দ্রীয় বাহিনী আর এসআইআর। এসআইআর তো চলছে, এবার ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী। কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই। পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? নির্বাচন কমিশনের এমনই ভাবনা, তারা ধাপে ধাপে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপরেই রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা। রাজ্যে এসআইআর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে, কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। ভোটের আগে আরো বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার তো বুথের ভিতরেও বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে সুর চড়ান বিজেপির আরেক নেতা সুকান্ত মজুমদার। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। বিজেপি রাজ্য সভাপতি তো এক ধাপ এগিয়ে আদালতে, হাইকোর্টে তিনি আবেদন জানান।
পশ্চিমবঙ্গে যে ৮৩,০০০ বুথ রয়েছে তার প্রতিটি ১০০% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এসব দেখে অনেকেই মনে করেন বিজেপির বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী কি এবার ভোট ঘোষণার আগেই এ রাজ্যে মোতায়েন করা হবে? ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী। পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, সব ঠিক আছে, সুষ্ঠু আছে। সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিই, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিই, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 1100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এ রাজ্যের জন্য। আর এবারের বিধানসভা ভোটে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চর্চার বিষয়, ভোটের আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলাকে মাথায় রেখে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর দোলের পরেই পদ্মের রথযাত্রা, অর্থাৎ বিজেপির জনসংযোগের একটা রাস্তা। যে রথযাত্রা আমরা 2021-এর বিধানসভা ভোটের আগে দেখেছি, 2024 লোকসভা ভোটের আগে দেখেছি, সেই রথযাত্রা। তো এই রথযাত্রা কবে থেকে কবে, কোথা থেকে কোথায় হবে, কি জানতে পারছি এখনো পর্যন্ত জানবো। সুস্মিতা সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, বিজেপির রথযাত্রা নির্বাচনের কাজে বা নির্বাচনের জনসংযোগের কাজে ব্যবহৃত হবে এই রথযাত্রা। মূলত বিজেপির এই পরিবর্তন রথযাত্রা, এটাই টার্গেট বা লক্ষ্য। মোট 9টি যাত্রা হবে বঙ্গ বিজেপির তরফ থেকে, এবং সবগুলির যে এই যে সব 9টি যাত্রা, তার সবগুলির দায়িত্বে থাকবে একজন করে কেন্দ্রীয় নেতা বা মন্ত্রী। 9 জায়গা থেকে বের হবে এই রথযাত্রা বা এই যাত্রা, এবং 1 মার্চ থেকে এই রথ বেরোবে বা এই যাত্রার সূচনা হবে। 1 মার্চ সূচনা হবে 5টি জায়গা থেকে, 1 মার্চ এবং 2রা মার্চ সূচনা হবে 4টি জায়গা থেকে। মোট 9টি রথ বেরোবে, এবং এই 9টি রথের বা এই 9টি যাত্রার দায়িত্বে থাকবে 9 জন কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, যাদের মধ্যে নীতিন গডকরি, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোথাও রাজনাথ সিং কিংবা নীতিন নবীন, প্রত্যেকেই তাদের এই দায়িত্বে ন্যস্ত করা রয়েছে। এবং মার্চের 1 তারিখ থেকে গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণ, এই সমস্ত জায়গা থেকে রথের উদ্বোধনী এই যাত্রার উদ্বোধন হবে, এবং মার্চের 2 তারিখ উদ্বোধন হবে এই যাত্রা ইসলামপুর সন্দেশখালী হাসপাতাল এবং আহতাদি। 3 এবং 4 তারিখ এই যাত্রা বা এই পরিবর্তন রথযাত্রা বন্ধ থাকছে হোলির কারণে, এবং 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন পথে চলবে এই যাত্রা। প্রায় 5000 কিলোমিটার এই যাত্রা সংগঠিত করবে বঙ্গ বিজেপি। তার সঙ্গে এই যাত্রা যে যে বিধানসভা কেন্দ্রগুলিকে ছুঁয়ে যাবে, বিধানসভা কেন্দ্রগুলির জনসভা, কর্মী সভা সংগঠিত করবে বিজেপি। বঙ্গ বিজেপি মনে করছে এই জনসভা বা কর্মী সভার মাধ্যমে বা এই পরিবর্তন রথযাত্রার মাধ্যমে বঙ্গ বিজেপি জনমানুষের তাদের যে প্রতিষ্ঠা বা তাদের বিজেপির গ্রহণযোগ্যতাকে বেশি করে প্রতিষ্ঠা করতে পারে। তার পাশাপাশি এই রথযাত্রা পরিবর্তন রথযাত্রা শেষ হবে প্রধানমন্ত্রীর বিজেপি সমাবেশ দিয়ে, সেখানে সবকটি যাত্রাকে একত্রিত করে প্রধানমন্ত্রীর বিজেপি সমাবেশের মধ্যে দিয়ে তারা শক্তি প্রদর্শনের চেষ্টা করবে মূলত। এবং নির্বাচনে তৃণমূলকে হারানোর লক্ষ্যে বিজেপির এই যাত্রা বলে বলা হচ্ছে বঙ্গ বিজেপির তরফ থেকে। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে, এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। ভোটের আগে আবার একবার অমিত শাহ। আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ, এবং তিনি যাবেন মায়াপুরের ইসকনের মন্দিরে যোগ দেবেন তিনি একটি অনুষ্ঠানে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে কৌশলে কি হিন্দুত্বের সার?
জানিয়ে শাহর সফর ঘিরে চর্চা। মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে। এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন, ভোটের পর দেখা যায় না। হিসেব করে দেখুন না, অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন, নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজের সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। বিহারে মাংস বিক্রিতে ফতোয়া, অর্থাৎ খোলা জায়গায় মাংস বিক্রি করা যাবে না এবং লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না ঘোষণা করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। এবং নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा। नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। বিহার সরকারের সিদ্ধান্তে তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে, পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে, সেটা বিক্রি করে, এটা তার কর্মফল। আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই। তৃণমূলের যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা, যেখানে বিজেপি নেতারা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে বলবেন যে আপনারা বেকার ভাতা নিন, কিন্তু পাশাপাশি প্রশ্ন তুলুন চাকরি কোথায়। বাংলার যুবসাথী, মাসে মাসে 1,500 টাকা বেকার ভাতা, তৃণমূল সরকারের নয়া প্রকল্প। রবিবার থেকে নেওয়া হচ্ছে আবেদন, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। এই যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচিতে টার্গেট তরুণ সম্প্রদায়। বিজেপি বোঝানোর চেষ্টা করবে চাকরি দিতে পারছে না বলেই বেকার ভাতা চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপি প্রচার করবে তারা ক্ষমতা এলে তরুণদের জন্য কি কি করবে। আমরা যুবকদের কাছে যাব, আমরা যুবকদেরকে বোঝাবো মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে। আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করুন। ভোটের আগে তৃণমূলের বেকার ভাতা, পর্যবেক্ষকদের মতে এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে। অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফসল তারা আসন্ন ভোটেই পেতে পারে। এটা বুঝতে পেরে কি পাল্টা আসরে বিজেপি? 15ই ফেব্রুয়ারি থেকে তারা শুরু করেছে চাকরি চায় বাংলা কর্মসূচি। অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। বাংলার যুবসাথীর পাল্টা এবার বিজেপির আরেক কর্মসূচি, যুব আড্ডা।
প্রথমে ঠিক হয় মঙ্গলবার থেকে জেলায় জেলায় বিজেপি যুব আড্ডা কর্মসূচি শুরু হবে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য, সোমবার ঘোষণা 24 ঘন্টার মধ্যে প্রচার সারা যায়নি, তাই মঙ্গলবার কর্মসূচি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব শুরু করা হবে যুব আড্ডা। বহু জায়গাতে হচ্ছে নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা, বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘটা। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের BLA 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো BLA 2টা দিতে পারতো। যারা BLA 2 দিতে পারে না, তাদের কোনো কর্মসূচির লোক আছে? তবে আগামী দিনে যুবসাথীর পাল্টায় যুব আড্ডা কর্মসূচি কতখানি নির্বাচনী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েত, এই পঞ্চায়েত বিজেপি আর কংগ্রেস পরিচালিত। কংগ্রেসের প্রধান, বিজেপি উপপ্রধান। তো সেই কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরকারি টাকা নয়-ছয়ের অভিযোগ বিজেপি উপপ্রধানের, এবং তার সঙ্গে আর যে পঞ্চায়েত সদস্যরা রয়েছেন কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের, তারাও একই অভিযোগের সরব, যদিও প্রধান এই অভিযোগ মানতে নারাজ। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। কংগ্রেস ও বিজেপি মিলে পঞ্চায়েত, প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে সরব বিজেপির উপপ্রধান। অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছেন কংগ্রেসের প্রধান। এ নিয়ে মালদার মানিকচকের ধরমপুরে শোরগোল। সব প্রধান যদি খাই নিবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে বসে আছে? পাইনি তো, আমরা তো কত অসুবিধা করে জল ছিঁচে ফেলি, বুঝতে পারেন? ধরমপুর পঞ্চায়েতে 10টি আসন। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বিজেপি 4টি করে আসন পায়, 2টি পায় তৃণমূল। কংগ্রেস ও বিজেপি বোর্ড তৈরি করে। প্রধান হন কংগ্রেসের কোদবানু বিবি, উপপ্রধান বিজেপির লতিকা মণ্ডল। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে বিজেপির উপপ্রধান অভিযোগ জানিয়েছে। তার দাবি, পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে টেন্ডার প্রক্রিয়া করেন কংগ্রেসের প্রধান। টিউবওয়েলের নিচে বাঁধানো অংশ অর্থাৎ লিজপিটের টেন্ডার প্রক্রিয়া কাউকে না জানিয়েই করা হয়েছে বলে দাবি। শুধুমাত্র বিজেপির উপপ্রধানই নন, তৃণমূল এমনকি কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরব। মিটিংয়ে আমরাকে ডাকছে, এসে প্রেজেন্ট সিগনেচার করতে বলছে। প্রেজেন্ট সিগনেচার নিয়ে টেন্ডার যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক, তারপরে সিগনেচার করব। বলছে সিগনেচার না করলে মিটিং হবে না। এবার সিগনেচার প্রেজেন্ট হিসেবে আমরা করছি, ওই সিগনেচারটাকে কাজে লাগিয়ে টেন্ডার করে নিচ্ছে, দুর্নীতি করছে। কে করছে দুর্নীতি? এটা প্রধান। ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেন। সব গোপনে করেছিল, সব গোপনে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে দেন জেলা শাসক। সবার সঙ্গে আলোচনা করে টেন্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান ও তার স্বামী অন্য সদস্যদের সাদা খাতায় সই করতে চাপ দেন। এভাবে প্রায় 59 লাখ টাকা হাতানোর চেষ্টা করেন বলে দাবি। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেপ্তার এক বিজেপি নেতা। তার বিরুদ্ধে অভিযোগ, এক তৃণমূল নেতাকে মারধরের, এবং তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে উত্তম সিং বিজেপি নেতা, তাকে ময়নায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা পরিষদের সদস্য। শনিবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তৃণমূলের মিছিল থেকে ফেরার পথে মারধরের অভিযোগ, যদিও বিজেপি নেতা তা অস্বীকার করছেন। ধৃত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী। বিরোধীদের কণ্ঠরোধ
এই উত্তমকে এরা এর আগেও জেল খাটিয়েছে, 30-40টা মামলা দিয়েছে। একটাই হচ্ছে তৃণমূলের বিরোধিতা করছো কেন। এখানকার এরা পুলিশকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে, এর আগেও করেছে, এখনো করছে। উত্তম সিংকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে উত্তম জেলা পরিষদের মেম্বার, অনেক ভোটে হারিয়েছে। ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার করবে পরের দিনই সব মিথ্যা মামলা প্রত্যাহার হবে ক্যাবিনেটে, এবং যারা এই ধরনের ত্যাগ স্বীকার করলেন, অত্যাচারের শিকার হলেন, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে তাদের পাশে থাকবে। বদলও হবে, বদলাও হবে।